বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছো, তাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যারা দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছো, তাদের একটি কোর্সটির নাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস, হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন ইন্ডিয়া। এটা 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কোর্সটির উপরে এটি আমার 10ম লেকচার। কোর্সটির কোড নম্বর হচ্ছে 221601। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সুলতানি আমলে ভারতের শাসন, সমাজ ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি এই কোর্সটির উপরে আরো 9টি লেকচার প্রদান করেছি। এটি আমার এই কোর্সের উপরে সর্বশেষ লেকচার। আশা করি তোমরা সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়টি আমি স্লাইডে উপস্থাপনা করার জন্য চেষ্টা করেছি। স্লাইডে মূল বিষয়গুলো লেখা হয়েছে এবং পরবর্তীতে আমি মৌখিকভাবে বিষয়গুলো স্লাইডের সহকারে স্লাইড উপস্থাপনার সাথে সাথে আমি বলে দিচ্ছি। তাহলে চলো দেখা যাক। এখানে যে বিষয়টা লেখা আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রোগ্রাম, অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 221601। কোর্সের নাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিরোনাম সুলতানি আমলে ভারতের সমাজ, শাসন, সমাজ ও সংস্কৃতি। এখানে আমি এই স্লাইডটিতে আমি কতিপয় গ্রন্থ সমূহ সংযোজন করেছি, যাতে তোমরা এই কোর্সটি অধ্যয়ন করতে গেলে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। এখানের গ্রন্থগুলো, এখানে 7টি গ্রন্থ আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মদান রুল, দ্য আর্লি টার্কিশ এম্পায়ার অফ দিল্লি, এ কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া, দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। মোট 7টি গ্রন্থ এখানে লিপিবদ্ধ করা হয়েছে। তোমাদের মধ্য থেকে যাদের পক্ষে সম্ভব, এখান থেকে 2-1টি গ্রন্থ নিজেদের সংগ্রহে রাখার চেষ্টা করবে, যেগুলো আমরা ইতিহাসের শিক্ষার্থী হিসাবে এই বিষয়গুলো পরবর্তীতে তো বটেই, এখনো আমাদের শিক্ষার জন্য বা পড়াশোনার জন্য প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে আমি ইতিপূর্বেই বলেছি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুলতানি আমলের শাসন, সমাজ এবং সংস্কৃতি। ইতিপূর্বে আমরা যে 9টি লেকচার প্রদান করেছি, সেখান থেকে শুরু করে এটি আমার 10ম লেকচার। তোমরা একটি ম্যাপ দেখছো, যেটা ভারত উপমহাদেশের ম্যাপ, মানচিত্র। সেখানে সর্বপ্রথম যে ম্যাপটি 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ছবিটা তোমরা দেখছো, সো কল্ড মামলুক ডাইনেস্টি বা তুর্কি মুসলিম শাসন, তাদের সময় তোমরা দেখতে পাচ্ছ যে মুসলিম উত্তর ভারতে প্রথম মুসলমানদের আগমন ঘটছিল। মুসলমানদের আগমনের সময়, এই সময় অর্থাৎ উত্তর ভারতে সর্বপ্রথম, আমি যে আলোচনা করেছি এর আগে 9টি লেকচার, সেখানে প্রথমত ছিল মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান। তারপর হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযান। তারপর তৃতীয় লেকচারে আমি আলোচনা করেছিলাম কুতুবউদ্দিন আইবেক, মোহাম্মদ ঘুরির ভারত অভিযান, ঘুর রাজ্যের অধিপতি মোহাম্মদ ঘুরির ভারত অভিযান, এবং মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে কুতুবউদ্দিন আইবেক ভারতে সর্বপ্রথম সুলতানি আমলের সূচনা করেন। এই কুতুবউদ্দিন আইবেক যখন 1206 সালে উত্তর ভারতে পাঞ্জাব, মুলতান এই অঞ্চল সংলগ্ন যখন
মুসলিম শাসনের গোড়াপত্তন করেন, সেটা ছিল 1206 সালে। এই সো কল্ড মামলুক ডাইনেস্টি বা তুর্কি মুসলিম শাসন, সেটা ছিল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ যে অংশটা, এই অংশটা মুসলমানদের আহ, অধীনে, মুসলমানরা এই অংশটুকু পর্যন্ত বিজয় অভিযান বা আহ, মুসলিম রাষ্ট্রের বলয়ের মধ্যে নিতে পেরেছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে মানচিত্রটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে খলজি ডাইনেস্টি 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি এই মানচিত্রটিতে আহ গোটা উত্তর ভারত, অর্থাৎ ভারতকে মূলত বিন্ধ্যা পর্বত দুই ভাগে বিভক্ত করেছে। একটি হচ্ছে উত্তর ভারত, অন্যটি হচ্ছে দক্ষিণ ভারত। তোমরা এখানে যে দ্বিতীয় নম্বরে যে আহ, মানচিত্রটা দেখছো, খলজি ডাইনেস্টি, সেটা 1290 থেকে 1320। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাঢ় রং করা যে অংশটা, এটা হচ্ছে খলজি বংশের সময় তারা উত্তর ভারত, সমগ্র উত্তর ভারতে খলজিরা আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিল। এরপরে আমরা দেখি যে খলজিদের পরে দিল্লির শাসন ক্ষমতায় আসে তুগলক ডাইনেস্টি। তারা 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা জানো যে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সময় আহ, আহ, তাদের সময় এই যে এই ব্যবস্থা, আহ, মুসলিম শাসনের পরিধি, তুগলক বংশের সময় মুসলিম শাসনের পরিধি সূচনার দিকে দেখতে পাচ্ছ। আহ, আহ, উত্তর ভারত অতিক্রম করে সেই মুসলিম শাসনের পরিধি দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়। অর্থাৎ আহ, উত্তর এবং দক্ষিণ সমগ্র অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মোটামুটি বলা যায় তুগলক বংশের পরে আবার মুসলমানদের, তুগলক শাসনের পরে দিল্লির শাসন ব্যবস্থা, সুলতানি শাসন ব্যবস্থা আবার দুর্বল হতে থাকে। তারপর সৈয়দ বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময় মঙ্গল নেতা আমির তৈমুর এই উপমহাদেশে আক্রমণ করে তুগলক বংশের পতন ঘটায় এবং তার প্রতিনিধি খিজির খান দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এরপরে দেখা যাচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ সৈয়দ বংশের পরে লোদি বংশ। আমরা এখানে সর্বশেষ যে মানচিত্রটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোদি বংশ। অর্থাৎ এরা ছিল, এই লোদিরা ছিল আফগানি পাশতুন জাতি, আফগানি বংশোদ্ভূত। ভারতে সালতানি মানে সুলতানের যুগে, সালতানাতের যুগে সবশেষ যে মুসলিম রাজবংশটি ছিল, সেটা ছিল মানে সালতানাতের যুগে 1226 খ্রিস্টাব্দ পর্যন্ত লোদি ডাইনেস্টি। এই লোদি ডাইনেস্টি এরা 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত শাসন করেছিল। তখন তাদের সীমানা, মুসলিম অধিভুক্ত অঞ্চল খুব সংকীর্ণ হয়ে আসে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তুগলকদের সময় যে সীমানা ছিল, এই সীমানা আস্তে আস্তে তুগলক, ফিরোজ শাহ তুগলকের পরে তার দুর্বল উত্তরাধিকারীদের সময় এবং আমির তৈমুর লংয়ের আক্রমণের ফলে ভারতে সালতানাতের অবসান, বলতে গেলে এক অর্থে সালতানাতের অবসান ঘটা শুরু হয় এবং অনেক অঞ্চল দিল্লির হাতছাড়া হয়ে যায়। বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন বংশ প্রতিষ্ঠিত হয়, বাংলা স্বাধীন হয়ে যায়, দাক্ষিণাত্যে বাহামানি সহ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ প্রতিষ্ঠিত হয়। সে সর্বশেষে আমরা দেখি লোদি লোদি ডাইনেস্টির সময় মুসলিম শাসনাধীনে স্বল্প জায়গা নিয়ে শাসনাধীন ছিল। এরপরে তোমরা জানো যে 1526 সাল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, এই অর্থে যে 1206 সালে যে সুলতানি আমল সূচনা হয়েছিল, কুতুবউদ্দিন আইবেক ভারতে সালতানাতের সূচনা করেছিলেন। সেই সালতানাত প্রায় 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত 300 বছরও অধিক সময় যে শাসন করেছেন ভারত, সেই শাসনের জবানিকাবাদ ঘটে এবং ভারত উপমহাদেশে নতুন শাসনের সূচনা হয় চেঙ্গিস এবং তৈমুরের বংশজাত
এই দুই নেতারই দমনই প্রবাহিত হয়েছে এমন এক নেতা, তার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে এবং দিল্লি থেকে 80 মাইল উত্তর পশ্চিম কোণে পানিপথ নামক স্থানে লোদি বংশের সর্বশেষ শাসক শ্রী ইব্রাহিম লোদি, তার সাথে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সংঘর্ষ হয়। এই যুদ্ধে লোদি ডাইনেস্টি পতন ঘটে, ইব্রাহিম লোদির পরাজয় বরণ করেন, তিনি নিহত হন। সাথে সাথে ভারতের দীর্ঘ 300 বছরের অধিক সময় ব্যাপী ব্যাপ্ত সালতানাত যুগের পতন ঘটে। তার সাথে সাথে ভারতে সূচনা হয় মুঘল শাসন আমল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 300 বছরের অধিক সময় পর্যন্ত যে শাসন ব্যবস্থা দিল্লি সালতানাতে ছিল, সেই শাসন ব্যবস্থায় যে বিষয়গুলো আমরা বলেছি, শাসন ব্যবস্থার স্বরূপ কিরকম ছিল এবং সমাজ ব্যবস্থা কিরকম ছিল, সংস্কৃতি কিরকম ছিল, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত যদি আমরা শাসন ব্যবস্থার কথা বলি, তাহলে আমরা দেখব দিল্লির যে সালতানাত ব্যবস্থা ছিল, যে পাঁচটা বংশ, পাঁচটা রাজবংশ দিল্লিতে 300 বছর পর্যন্ত শাসন করেছেন। তাদের শাসনের সময় কিছু কিছু খলিফা, কিছু কিছু সুলতানের সময় ব্যতিক্রম থাকলেও অধিকাংশ সুলতানের শাসন ব্যবস্থা প্রায় একই ধরনের ছিল। সেই একই ধরন কয়েকটি বিষয়ের উপর একই ধরনের ছিল। সেই বিষয়গুলো কি? দিল্লি সালতানাতের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় পবিত্র কোরআনের বিধিনিষেধ ধারা সীমাবদ্ধ ছিল। অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক এই বিষয়গুলো সুলতান চাইলে মন গড়া করতে পারতেন না। এটা কোরআনের, পবিত্র কোরআনের শরিয়া ভিত্তিক ছিল। তবে সুলতান জনস্বার্থ রক্ষার জন্য সামরিক এবং বেসামরিক রাজনৈতিক আইন কানুন প্রণয়নের ক্ষমতা সুলতানের ছিল। জনগণের কল্যাণ অর্থে ক্ষমতা সুলতানের ছিল, কিন্তু শরিয়াত, তিনি যে আইন প্রণয়ন করবেন, সেটা শরিয়াতের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, সেই বিষয়টাও তাকে খেয়াল রাখতে হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি অন্যদিকে অন্য একটা বিষয়, সেটা হচ্ছে সুলতান একাধারে এই যে শাসন ব্যবস্থা দিল্লি কেন্দ্রিক যে সালতানাতের সূচনা হয়েছিল, সেখানে সুলতান একাধারে সর্বোচ্চ শাসনকর্তা, এই সালতানাতের প্রধান সেনাপতি, সর্বোচ্চ আইন প্রণেতা এবং প্রধান বিচারক ছিলেন। সুতরাং আমরা বলতে পারি যে দিল্লি সালতানাতের যে সময়টা, এই সময়টা দুই একজন সুলতান ব্যতীত, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলক, তিনি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা, এরকম কয়েকজন সুলতান ব্যতীত অধিকাংশ সুলতানের শাসন ব্যবস্থা পরিচালিত হতো পবিত্র কোরআন এবং সুন্নতের আইন অনুসারে। এরপর যদি আমরা দেখি যে কেন্দ্রীয় প্রশাসন যন্ত্র কেমন ছিল, প্রশাসন ব্যবস্থাটা কেমন ছিল, সেখানে আমরা দেখব প্রশাসন ব্যবস্থা, গোটা সাম্রাজ্যের প্রশাসন ব্যবস্থা ছিল দুই ধরনের। একটা ছিল কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা। কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিল সুলতান। প্রধান ব্যক্তি ছিল সুলতান। তিনি রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি। তাকে কেন্দ্র করে সমগ্র প্রশাসন যন্ত্র পরিচালিত হতো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য বিভিন্ন বিভাগ ছিল। সুলতান সুলতান কয়েকটি পরামর্শের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তার কয়েকটি সভা ছিল বা দপ্তর ছিল বা পরামর্শ সভা ছিল। প্রথমত হচ্ছে মজলিসে খালওয়াত। এই সভাটা, এটা সুলতানের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং খুব নিকটবর্তীদের নিয়ে তিনি এই সভাটা করতেন বা একটা আলোচনা সভায় বসতেন। এটা হলো মজলিসে খালওয়াত। এখানে সুলতান বিভিন্ন বিষয়, রাষ্ট্র পরিচালনার, যুদ্ধ বিগ্রহ, রাজস্বের বিভিন্ন বিষয় নিকট আত্মীয় স্বজনদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে এখানে পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন। কিন্তু এই বিষয়ে এই সবাই যারা অংশগ্রহণ করতো, তাদের মতামতকে সুলতানকে যে গ্রহণ করতেই হতো বাধ্যতামূলক, এরকম নয়, সুলতান তাদের সাথে পরামর্শ করতেন। তারপরে আমরা দেখি বারিক হাজ। সুলতান দরবারে বারিক হাজ নামে একটা সভা ছিল। এখানে
রাজ দরবারের কার্যাদি পরিচালনার জন্য বিভিন্ন ধরনের যে কর্মচারী ছিল, আমির ওমরা, বিভিন্ন বিভাগীয় প্রধান, তাদের সাথে বসে পরামর্শ গ্রহণ করতেন এই বারিক হাসে বসে। এবং বারি আম, যেখানে বসে সুলতান সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ গ্রহণ করতেন, শুনতেন এবং বিচার সাধন করতেন। সুতরাং আমরা কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থায় সুলতানের তিনটি অংশ দেখলাম, অর্থাৎ সুলতান যে কার্যগুলি সম্পাদন করত তার তিনটি অংশে বিভক্ত ছিল। তিনি মজলিসে খালওয়াতে বসে তার গুণীজন বা তার যে নিকটত্ব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে তিনি পরামর্শ করতেন। এরপরে আমরা দেখব যে রাষ্ট্রের কার্যাবলী এর সুলতানের পরে যিনি রাষ্ট্রের দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব তিনি হচ্ছেন ওয়াজির বা উজির, এবং এই উজিরের সহযোগী হিসাবে নায়েবে উজির ছিল। এবং এছাড়াও রাষ্ট্রের এই নায়েব উজির যিনি ছিল তিনি সুলতানের বিভিন্ন নির্দেশনা সমূহ, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ অর্থাৎ রাষ্ট্রের ফরমান ইত্যাদি বাস্তবায়ন করা এবং সুলতানকে এই কার্যাবলীতে সহযোগিতা করা, এটাই ছিল তার প্রধান দায়িত্ব। এবং অন্যান্য রাষ্ট্রের কার্যাবলী বিভিন্ন দপ্তরের মধ্যে ভাগ করে দেওয়া হতো, যেমন এরকম কয়েকটি দপ্তর পাওয়া যায় কেন্দ্রীয় প্রশাসনে, যেমন হচ্ছে দেওয়ানি ওয়াজিরাত বা রাজস্ব বিভাগ। যে কোনো রাষ্ট্র বা যে কোনো সালতানাত পরিচালিত হওয়ার জন্যই দরকার অর্থ। এই অর্থ কোথা থেকে আসবে, কোন খাতে ব্যয় হবে, সেটার সুনির্দিষ্ট নীতি পদ্ধতি বা বাস্তবায়ন করার জন্য দেওয়ানি ওজারাত ছিল। দেওয়ানি রিসালাত বা আপিল বিভাগ ছিল। দেওয়ানি আর্জ বা সামরিক বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মধ্যযুগের শাসন ব্যবস্থায় গোটা পৃথিবীব্যাপী যে শাসন ব্যবস্থা ছিল সেখানে সুলতান বা রাজা যারাই ক্ষমতায় থাকতেন তাদের শক্তির মূল কেন্দ্র ছিল সেনাবাহিনী। সুতরাং তাদেরকে বিশাল সৈন্যবাহিনী পোষণ করতে হতো। এর জন্য আলাদা বিভাগ ছিল দেওয়ানি আর্জ বা সামরিক বিভাগ। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেওয়ানি ইনসা বা সরকারি চিঠিপত্র ফরমান আদি বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে মধ্যে প্রেরণ করতে হতো, এবং প্রদেশ থেকে চিঠিপত্র গ্রহণ এই দেওয়ানি ইনসা বা সরকারি চিঠিপত্র প্রেরণ বিভাগের মাধ্যমে সম্পাদন হয়ে থাকতো। পরিশেষে এছাড়াও আমরা আরেকটা বিভাগ দেখতে পাই দেওয়ানি বান্দেগান বা কৃতদাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সময়ের ইতিহাস আলোচনা করছি মধ্যযুগের ইতিহাস, এই সময়টা গোটা বিশ্বে কৃতদাস প্রথা ছিল গোটা বিশ্বে। সুতরাং দেখা যায় যে সুলতান বা রাজা যারাই হতো তাদের রাজস্ব, তাদের শাসন পরিচালনার জন্য, তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কারণে তারা কৃতদাস বাহিনী পোষণ করত। এর জন্য আলাদা বিভাগ গঠন করেছিলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেওয়ানি কাজাই মুমালিকাত বা বিচার বিভাগ, এটা গুপ্ত সংবাদ সরবরাহ বিভাগ এবং ডাক বিভাগ। অর্থাৎ দেওয়ানি কাজাই মুমালিক এর মধ্যে তিনটা ভাগ ছিল: বিচার, গুপ্ত সংবাদ, গোপন সংবাদ সরবরাহ করা প্রদেশ থেকে কেন্দ্রে, এবং ডাক বিভাগ। তারপরে আমরা দেখছি যে দেওয়ানি আমিরে কোহি কৃষি বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মধ্যযুগের গোটা ভারতবর্ষের ইনকামের উৎস বা আয়ের উৎস ছিল কৃষি। কৃষি প্রধান দেশ, সেজন্য রাষ্ট্রের আয় ব্যয় নির্বাহের জন্য যেমন রাজস্বের প্রয়োজন ছিল, সেই রাজস্ব আদায় করার জন্য আবার অধিক হারে কৃষি বা ফসল উৎপাদনেরও প্রয়োজন ছিল। সেজন্য আমরা দেখতে পাচ্ছি দেওয়ানি আমিরে কোহি নামে একটা কৃষি বিভাগ গঠন করা হয়েছিল। দেওয়ানি মুস্তাখারাজ বা অনাদায়ী রাজস্ব আদায় বিভাগ, দেওয়ানি খায়রাত বা সরকারি সাহায্য বিতরণ বিভাগ, দেওয়ানি ইস্তিকাক বা সরকারি ভাতা বিভাগ, দেওয়ানি ইমারাত বা সৌদ বা বিভিন্ন ভবন বা বিভিন্ন স্থাপনা বা বাগান নির্মাণ ইত্যাদি নির্মাণ যারা অনুমোদন দিত যে বিভাগটা, সেটা ছিল দেওয়ানি ইমারত। এই যে বিভাগগুলো আমরা দেখলাম 11টা বিভাগ, এর পরেও আমরা যে বিষয়গুলো দেখতে পাই, প্রত্যেক সরকারি বিভাগে একজন উচ্চ পদস্থ রাজ কর্মচারী অধীনে ছিল। টাকশাল এবং সরকারি যে কারখানাগুলো ছিল প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদনের জন্য, এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা সরাসরি রাজ কর্মচারীদের অধীনে এগুলো পরিচালিত হতো।
এইরকম কয়েকজন কর্মকর্তা যারা রাষ্ট্রের প্রধান কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট ছিল, যেমন মুস্তাফি ই মুমালিকাত, যিনি সরকারি হিসাব পরীক্ষা নিরীক্ষণ করত, এবং মাজমুদার বা কোষাধ্যক্ষ বা খাজিন, যিনি সরকার কর্তৃক যে ঋণ প্রদান করা হচ্ছে সেই ঋণের নথিপত্র বা কাগজ সংরক্ষণ করতেন। তারপরে আমরা দেখি আমিরে বহর অর্থাৎ নৌবাহিনীর তদারকির দায়িত্ব যিনি ছিলেন। তারপরে আমরা দেখি বকশি ই ফৌজ, সেনাবাহিনীর যে বেতন ভাতা দেওয়ার জন্য নিযুক্ত একজন কর্মকর্তা ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি আমিরে হাজিব বা সাধারণ মানুষ সুলতানের কাছে বিভিন্ন অভিযোগ বা তার দর্শনার্থের জন্য আসতো, এই অনুমোদন দিত আমিরে হাজিব নামে একজন কর্মকর্তা। ওয়াকিলে দার মানে রাজপ্রাসাদের কার্যকলাপ পরিদর্শনের জন্য যে নিযুক্ত কর্মকর্তা ছিল তিনি ছিল ওয়াকিলে দার। এবং রাজকীয় অনুষ্ঠানাদি তদারকি করার জন্য যে কর্মকর্তা নিযুক্ত করা হয়েছিল তিনি, তাকে বলা হতো বরবাক। এরপরে আমরা দেখি আমিরে মজলিস বা রাজ অন্তপুরের পারিবারিক রাজ দরবারের বা রাজ ফ্যামিলির যে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করত, এটা যিনি করতেন তিনি আমিরে মজলিস এর প্রধান। এবং মধ্যযুগে শিকারের ব্যবস্থা ছিল, রাজকীয় ভাবে দরবার থেকে সুলতান বা রাজারা শিকারে যেত। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সালতানাতের এই সময়ব্যাপী দেওয়ান আমিরে শিকার নামে একজন ব্যক্তি ছিল, প্রধান শিকার কর্মকর্তা। রাজ দরবার থেকে শিকারে যাওয়ার জন্য সুলতান যদি বা তার সহযোগীরা কেউ যেতেন, সেই বন্দোবস্ত তিনি করতেন। তারপর আমরা দেখি কাজীউল কুজ্জাত, যিনি প্রধান বিচারপতি এবং আইনের ব্যাখ্যাকারী হিসেবে ছিল মুফতি। আমিরে দাদ অপরাধীকে কাজীর নিকট যিনি উপস্থাপনা করতেন, এবং কোতোয়াল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমান সময়েও কোতোয়াল নাম শুনে থাকবে থানা হিসাবে। তবে মধ্যযুগে যে কোতোয়াল ছিল, এই কোতোয়াল শব্দটা বর্তমানের যে কোতোয়াল, মধ্যযুগে এই সালতানাতের যে দেওয়া নাম কোতোয়াল সেখান থেকে এসেছে। এবং এই কোতোয়াল ছিল নগরের পুলিশ প্রধান নামে একজন কর্মকর্তা। এবং আরেকজন কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি মুহতাসিব, যিনি বাজারের দাম বা এগুলো নিয়ন্ত্রণ করত। কেন্দ্রীয় রাজস্ব ব্যবস্থা তাহলে কিরকম ছিল? কেন্দ্রীয় রাজস্ব ব্যবস্থা, কোন কোন সুলতান রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের কর নির্ধারণ করলেও একটা কমন বৈশিষ্ট্য পাওয়া যায় সালতানাতের যুগে, অধিকাংশ সুলতানই ইসলাম ধর্মের অনুমোদিত যে 5 প্রকার কর, এই কর বলবৎ রেখেছিলেন। যেমন জাকাত, যেটা মুসলিমগণ তাদের বাৎসরিক ব্যয় নির্বাহের পরে যে অতিরিক্ত অংশ থাকবে তার 2.5% জাকাত দিতে হবে গরিব মিসকিনকে, এইটা রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো এবং রাষ্ট্রীয়ভাবে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। তারপর আমরা পাচ্ছি জিজিয়া। জিজিয়া করটা মূলত অমুসলিম ব্যক্তি যারা মুসলিম রাষ্ট্রে বা তাদের জান মালের নিরাপত্তার জন্য তারা বসবাস করবে, অর্থাৎ দেশ রক্ষার্থে তাদের যুদ্ধ বিগ্রহে না গিয়েও তারা নির্দিষ্ট একটা করের বিনিময় জান মালের বা সম্পত্তির নিরাপত্তা পেত, সেটা হচ্ছে জিজিয়া। খারাজ, এটা ভূমিকর। খুমস হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদের 5% আর ওর্স হচ্ছে ওসর হচ্ছে যে রাষ্ট্রীয় সেচ ব্যবস্থাপনার মাধ্যমে যে ফসল উৎপাদন করা হতো সেই উৎপাদনের এক অংশ, অর্থাৎ 10/1 বা 20/1 সুলতানরা যেভাবে নির্ধারণ করতেন সেভাবে প্রদান করা হতো। এছাড়াও আমরা দেখি কোন কোন সুলতানগণ গৃহকর এবং গোচারণ কর নির্ধারণ করেছিলেন। সুতরাং আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকারের আয়ের উৎসগুলো ছিল এই বিষয়গুলোই, এর থেকে কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হতো। কেন্দ্রীয় সামরিক বাহিনী কেমন ছিল? কেন্দ্রীয় সামরিক বাহিনী মূলত 3টি ভাগে ভাগ ছিল। সুলতানের সেনাবাহিনী, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, হস্তি আরোহী বাহিনী নিয়ে সৈন্যবাহিনী গঠিত হতো। এবং দিল্লি সালতানাতের যে সৈন্যবাহিনী ছিল, এই সৈন্যবাহিনী বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হতো। তুর্কিদের সমন্বয়, আফগানদের সমন্বয়, পারস্যদের সমন্বয়, ভারতীয় হিন্দু এবং মুসলিম যারা ছিল এই সকল লোকদের সমন্বয়, যোগ্যদের সমন্বয় এই সৈন্যবাহিনী গঠন করা হতো। কোন কোন সুলতান সেনাবাহিনীদেরকে নিয়মিত যেসব সেনাবাহিনী ছিল তাদেরকে নির্দিষ্ট স্থানের জমি প্রদান করতেন বাৎসরিক ভোগ দখল করার জন্য,
জায়গির হিসেবে ওই জায়গাটা প্রদান করতেন। আবার কোনো কোনো সুলতান দেখা যাচ্ছে যে তিনি জায়গির প্রথা বাতিল করে নগদ অর্থ বেতন দিয়েছিলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর মধ্যে ওই সময় দুর্নীতি দূর করার জন্য একটা সিস্টেম চালু ছিল, সেটা হচ্ছে হুলিয়া এবং দাগ পদ্ধতি। অর্থাৎ যে সকল সেনাবাহিনী সুলতানের অধীনস্থ তাদের নাম এবং জন্মস্থান বিভিন্ন বিষয়ে যে লিখে রাখা হতো, এটা ছিল হুলিয়া প্রথা। এবং দাগ দাগ যে সিস্টেমটা ছিল যে মধ্যযুগে যে সেনাবাহিনী ছিল তাদের প্রত্যেকেরই ঘোড়ার দরকার হতো। এই জন্য নির্দিষ্ট মানের বা মূল্যমানের যে ঘোড়া, এইসব ঘোড়ায় দাগ চিহ্নিত দেওয়া হতো যাতে অসুস্থ ঘোড়ার সবল ঘোড়ার পরিবর্তন না করতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাদেশিক শাসন ব্যবস্থা কেমন ছিল। কেন্দ্রীয় সুলতান সমগ্র সাম্রাজ্যকে বা রাষ্ট্রকে 20 থেকে 25টি প্রদেশে বিভক্ত করতেন এবং প্রত্যেক প্রদেশে একজন শাসনকর্তা নিয়োগ করতেন। সেই শাসনকর্তাকে বলা হতো ওয়ালি বা নায়েবে সুলতান। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রদেশের শাসন, যুদ্ধ এবং বিচার সংক্রান্ত ক্ষমতা দেওয়া হতো এই প্রাদেশিক শাসন কর্তাদের। প্রাদেশের শাসককর্তাগণ স্থানীয় রাজস্ব আদায় করতেন, তার অধিভুক্ত অঞ্চলে রাজস্ব আদায় করতেন এবং এই অর্থ তার প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা পরিচালনার জন্য যে সকল অর্থ প্রয়োজন হতো সেইগুলো তিনি রেখে বাকি অর্থ, যে অতিরিক্ত অর্থ, তাকে কেন্দ্রে প্রেরণ করতে হতো। এবং এই অলিদের বা নায়েবে সুলতানদের নিয়োগ সম্পূর্ণ মর্জি হতো সুলতানের মর্জির উপরে। তাদের নিয়োগ বদলি এবং পদচ্যুতি সুলতানের রাজি খুশির উপরে সম্পূর্ণ নির্ভর ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে এই সকল প্রদেশে নিয়োগ করতেন সাধারণত সুলতানের আত্মীয় স্বজন বা অত্যন্ত মেধাবী সম্পন্ন লোকদেরকে তিনি নিয়োগ করতেন। প্রদেশে বিচার ব্যবস্থার জন্য আলাদা কাজেও নিয়োগ করা হতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সুলতান কেন্দ্রে যেমন ক্ষমতার কেন্দ্রবিন্দু, প্রদেশেও প্রাদেশিক কর্মকর্তা যারা, তারা প্রদেশে ক্ষমতার কেন্দ্রবিন্দু। এরপরে যদি আমরা সামাজিক অবস্থানের কথা বলি, দীর্ঘ 300 বছরের অধিক সময় মুসলমানরা ভারত শাসন করলেন। এই 300 বছর তারা কিভাবে টিকে থাকলেন, সামাজিক অবস্থা কিরকম ছিল? এক অর্থে আমরা যদি বলতে পারি, যদি মুসলিমরা হিন্দুদের বিরাগভাজন হতেন তাহলে গুটি কয়েক মুসলিম উত্তর ভারতে শাসন ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম হতেন না। সুতরাং আমরা বলতে পারি বিভিন্ন ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় ব্যাপারে সুলতানরা ছিল স্বাধীন এবং হিন্দুরাও ছিল স্বাধীন। অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মানুষ ছিল স্বাধীন, তারা নিজেদের ধর্ম স্বেচ্ছায় পালন করতে পারত। তবে হিন্দুদের যে জাতিভেদ প্রথা, তারা যে বিভিন্ন বর্ণভেদ বা জাতিভেদ প্রথা প্রচলিত ছিল, এখানে তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, হিন্দুদের মধ্যে আন্তঃবৈষম্য সৃষ্টি হয়েছিল। অন্যদিকে মুসলিম সমাজ ছিল সমতা, ভ্রাতৃত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ফলে দুইটা আলাদা সামাজিক সামাজিক গোষ্ঠীর সৃষ্টি হয়। একদিকে আমরা মুসলিম যে সমাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিবারেল, মানবিক এবং এখানে ডিসক্রিমিনেশন মুক্ত একটা সমাজ। অন্যদিকে আমরা হিন্দুদের মধ্যে পাচ্ছি বিভিন্ন জাত, শ্রেণী, বেদ, অর্থাৎ বিভিন্ন ভাগে বিভক্ত। সেখানে ব্রাহ্মণরা ছিল সমাজের সর্বোচ্চ শ্রেণী। সাধারণ মানুষের ধর্ম চর্চার কোনো অধিকার ছিল না। ধর্ম সম্পর্কে প্রাথমিক অবস্থায় ধর্ম সম্পর্কে জ্ঞান চর্চা বা চর্চার ক্ষমতা ছিল শুধু ব্রাহ্মণদের। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সমাজে বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, তাদের মধ্যে বৈষম্য ছিল। এক্ষেত্রে মুসলিম সমাজ ছিল অত্যন্ত লিবারেল। তবে সুলতানগণ হিন্দুদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতেন না। এছাড়াও আমরা হিন্দু সমাজের যে সামাজিক অবস্থা দেখি, সেখানে বাল্য বিবাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা ছিল এবং জওহর ব্রত প্রথাও ছিল। অত্যন্ত জঘন্যতম এই প্রথাগুলো হিন্দু সমাজে চলমান ছিল। গোটা সালতানাতের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিরকম ছিল? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই উপমহাদেশ কৃষি প্রধান দেশ।
প্রাচীন কাল থেকে এখানে কৃষির আবাদ ভূমি, এবং এই অঞ্চলে যারাই শাসক হয়েছেন বা বর্তমান সময় পর্যন্ত কৃষি প্রধান দেশ হওয়া জন্য এখানে কৃষি কাজটাকে প্রাধান্য দিয়েছিলেন সুলতানরা। তারা কৃষি সম্প্রসারণ করার জন্য বিভিন্ন ধরনের সেচ ব্যবস্থা, বিভিন্ন ধরনের কূপ খনন করেছেন, এবং বিভিন্ন অঞ্চলে কৃষকদের টাকা বিনামে ঋণ প্রদান করেছেন। আর অন্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন ধরনের কারখানাও নির্মাণ করেছিলেন বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য। এছাড়াও যদি আমরা বলি যে আন্তর্জাতিক বাণিজ্য, প্রাচীন ভারত উপমহাদেশে বিশেষ করে সালতানাতের সময়টায় এই ভারতের সুরাট বন্দর থেকে বিভিন্ন দাক্ষিণাত্য থেকে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হতো, এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল যেমন মালয়, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এইসব অঞ্চলগুলোতে এখান থেকে জল যোগে অর্থাৎ সমুদ্র যোগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। বিশেষ করে বাংলার যে কাপড় বা বয়ন শিল্প সম্পর্কে ঐতিহাসিকগণ ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে পর্যটক মাহুয়া, বার্থেমা এবং এডওয়ার্ড এবং বোসা, তারা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অত্যন্ত প্রশংসা করেছেন এবং বলেছেন যে এখানের জিনিসপত্রের দাম খুব কম এবং কৃষি প্রধান দেশ, বিভিন্ন ধরনের কৃষি পণ্য এখানে উৎপাদিত হয়। সুলতানি আমলে প্রত্যেকটা গ্রামই ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এখানে একদিকে যেমন তারা খাদ্যশস্য উৎপাদন করত, পশুপালন করত, অন্যদিকে তারা নিজেদের মৌলিক প্রয়োজন বস্ত্র সামগ্রীও গ্রামে উৎপাদন করত। সুতরাং সুলতানি আমলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গ্রামই ছিল স্বয়ংসম্পূর্ণ। এরপরে যদি আমরা সুলতানি আমলের দীর্ঘ ৩০০ বছরের বেশি সময়ে সুলতানরা যখন শাসন করেছেন, তাদের সময় ভারত উপমহাদেশের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি কিরকম ছিল। আমরা যদি শিল্প এবং স্থাপত্যের দিকে যাই তাহলে দেখব যে ভারতে যে সালতানাতের সূচনা করেছেন কুতুবউদ্দিন আইবেক, তিনি সর্বপ্রথম দিল্লিতে কুওয়াতুল ইসলাম মসজিদ স্থাপন করেছিলেন, এবং ইট নির্মিত উপমহাদেশের সর্বোচ্চ মিনার কুতুব মিনারও তিনি নির্মাণ করেছিলেন। আড়াই দিনকা জোপড়া মসজিদ দিল্লিতে, আজমির শরীফে। এছাড়াও নিজামুদ্দিন আউলিয়ার দরগা এবং জামাতখানা মসজিদ এবং কুতুব মিনারের আলাই দারওয়াজা এগুলো নির্মাণ করেছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যারা সুলতান ছিলেন অধিকাংশই স্থাপত্য শিল্প এবং শিল্পকলার প্রতি তাদের একটা আকৃষ্ট ছিল। এছাড়াও যে সুলতানি আমলে প্রাদেশিক যে শাসনকর্তা ছিল তারাও শিল্পকলায় পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন, স্থাপত্য শিল্পে পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন। সেরকম কয়েকজন যেমন আতলা দেবী মসজিদ, জামি মসজিদ এবং লালা দারোজা জৈনপুরে এটা স্থাপিত হয়েছিল। এছাড়াও বাংলাদেশে ইট ও পাথর একই সঙ্গে ব্যবহার করে এক প্রকার মিশ্র রীতির স্থাপত্য গড়ে উঠছিল। এই স্থাপত্যের মধ্যে অন্যতম ছিল আদিনা মসজিদ, যেটা সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন, বাংলার শাসক 1368 সালে, এবং ছোট সোনা মসজিদ যেটা বর্তমানেও রয়েছে বাংলাদেশে, হুসেন শাহের আমলে এটা নির্মিত হয়েছিল, এবং বড় সোনা মসজিদ 1526 খ্রিস্টাব্দে নুসরত শাহের আমলে নির্মিত হয়েছিল, গৌড়ে যেটার অবস্থান, এবং কদম রসুল মসজিদ 1530 খ্রিস্টাব্দে। গুজরাট, মালব প্রভৃতি দেশেও সুলতানি যুগের স্থাপত্যের নিদর্শন আজও বিদ্যমান, এবং দক্ষিণ ভারতে তুর্কি, মিশর এবং পারস্য এবং স্থানীয় 3 ধরনের স্থাপত্য কলার সমন্বয় গড়ে উঠেছে। গুলবর্গার জামই মসজিদ এবং দৌলতাবাদের চাঁদ মিয়ার 1435 সালে এটা নির্মিত হয়েছিল, এবং বিদরে মুহাম্মদ গাওয়ানের কলেজ। এগুলো আমরা সুতরাং বলতে পারি যে মধ্যযুগের বিশেষ করে সালতানাত সময় ভারত উপমহাদেশে
বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্পে তারা পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। সাহিত্য এবং ধর্মের দিকে যদি আমরা দেখি, ওই সময় সাহিত্য চর্চা কেমন হয়েছে সালতানাতের সময়। আহ সালতানাতের সময় যে বিখ্যাত ভারতের দিল্লি সালতানাতের সময়কার বিভিন্ন সুলতানের সময় যারা ইতিহাস চর্চায় বা সাহিত্য চর্চায় নিবেদিত ছিল, তাদের কয়েকজন হচ্ছে আমির খসরু, যিনি ভারতের তোতা পাখি হিসাবে খ্যাত ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। সুলতানগণের পৃষ্ঠপোষকতায় তারা এই সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রখ্যাত ঐতিহাসিক মিনহাজুল সিরাজ, তিনি তার ঐতিহাসিক গ্রন্থ, ইতিহাস গ্রন্থ তবাকাতি নাসিরি, যেটা নাসির উদ্দিন মাহমুদ এর নাম অনুসারে নামকরণ করেছেন, বিখ্যাত ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোজ শাহী, শামসে সিরাজ আফিফ রচনা করেছিলেন সালতানাতের সময় তারিখে ফিরোজ শাহী, এবং ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ তিনি রচনা করেছিলেন তারিখে মুবারক শাহী। এবং তাজউদ্দিন খালদানি একজন ঐতিহাসিক ছিলেন, এবং শেখ নিজামুদ্দিন হাসান বিখ্যাত কবি ছিলেন। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আল বেরুনির নাম শুনে থাকবে। তিনি গজনি থেকে এই ভারতে এসে ভারতের শিল্প সাহিত্য, বিশেষ করে সংস্কৃতি ভাষা তিনি অধ্যয়ন করেছিলেন, এবং তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন তারিখে হিন্দ। তিনি আরবিতে কয়েকটি গ্রন্থ, সংস্কৃত ভাষা থেকে কয়েকটি গ্রন্থ আরবিতে অনুবাদ করেছিলেন। এবং দালাল এই ফিরোজ শাহী, যেটা নগরকোট দুর্গ জয়ের সময় সুলতান ফিরোজ শাহ তুগলক 300 সংস্কৃত গ্রন্থ আয়ত্ত করেছিলেন, সেগুলো তিনি ফার্সিতে অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও আমরা দেখি সালতানাতের সময় ভাষার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লাভ করেছিল। হিন্দি ভাষা, ব্রজ ভাষা, মারাঠা, বাংলা এবং তেলেগু পূর্ববর্তী ভাষায় যথেষ্ট উন্নতি হয়েছিল। বাংলা ভাষা এবং সাহিত্যের উন্নতি সাধনে চণ্ডীদাস, কৃতিবাস, মালাধর বসু, পরমেশ্বর কবীন্দ্র এবং শ্রীকর নন্দী আমাদের বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে তারা উন্নতি সাধন করেছিলেন। এই সালতানাতের সময়, দিল্লি সালতানাতের সময় তারা বিভিন্ন শাসক, প্রাদেশিক শাসক বা সুলতানের পৃষ্ঠপোষকতায় তারা সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রামায়ণ এবং মহাভারতের নাম শোনোনি এমন কেউ হয়তো নেই। এই ভারতের দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত যে বাংলায় অনুদিত হয়েছিল, সংস্কৃত থেকে বাংলায় অনুদিত হয়েছিল সুলতান হোসেন শাহের পৃষ্ঠপোষকতায়। এবার ধর্মের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি আগেও বলেছি যে হিন্দু ধর্ম, হিন্দুদের মধ্যে যে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক অবস্থান ছিল, বিভিন্ন জাতিভেদ প্রথায় বিভক্ত ছিল, এজন্য অন্যদিকে মুসলিম ধর্ম ছিল লিবারেল। এখানে লিবারেল এবং সমতা, ভাই ভাই ভ্রাতৃত্ববোধ, এই লিবারেলের ফলে দুইটি বিপরীতমুখী অবস্থানের থেকে কিছু কিছু ব্যক্তি ভক্তিবাদ আন্দোলনের দিকে ঝুঁকে পড়েছিল। অর্থাৎ ভক্তিবাদ আন্দোলন বা সর্ব ধর্মের সমতা, ভক্তি এবং প্রেমের মূলনীতির উপর ভিত্তি করে এই ভক্তিবাদ আন্দোলনের সূচনা হয়েছিল ভারতীয় সালতানাতের সময়। এই ভক্তিবাদ অর্থাৎ ভারতের যে সকল ধর্ম আছে সব ধর্মের সমতা এবং ভক্তি প্রেম, এই নিয়ে এই ভক্তিবাদ আন্দোলন বা ভক্তিবাদের সূচনা হয়েছিল। এই ভক্তিবাদের যারা প্রচারক ছিল, রামানন্দন, বল্লভাচার্য এবং শ্রী চৈতন্য নাম তোমরা সবাই জানো, তারা এই ভক্তিবাদ বা ভক্তি ধর্মের আন্দোলন সূচনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে হলেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনার জন্য আমি চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই 10ম লেকচার, এটার মাধ্যমে আমি হিস্ট্রি অফ দ্য মুসলিমস ইন ইন্ডিয়া, ভারতে মুসলমানদের ইতিহাস, সালতানাত পর্ব, এটার শেষ হবে। এই 10টি লেকচারে আমি তোমাদেরকে পুরো কোর্সটা এর মধ্যে আনার জন্য চেষ্টা করেছি। তবে আমার মনে হয় অধিকাংশই টপিকস বা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে চলে এসছে।
তোমরা এই কোর্সগুলো, এই 10টি লেকচার যদি তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করা যায় তোমরা এই কোর্সের উপর ভালো প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার জন্য, এবং তোমাদের জানাশোনা বা এই কোর্সের উপর তোমাদের একটা দক্ষতা আসবে। তোমরা সহজেই এই কোর্সটা সম্পর্কে বোধগম্য হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখার জন্য, লেকচারটা শোনার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করে এই মহামারী খুব দ্রুত শেষ হয়ে যাক এই প্রত্যাশা রেখে আবার যেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আহ তোমাদের সামনে আমরা ক্লাস নিতে পারি, ক্লাস করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।